Hi guys, welcome back to my another video. আজকে টপিক ডিসকাশন হবে রিটার্ন অ্যান্ড ইনকাম ট্যাক্স। ক্লিয়ার? রিটার্ন অ্যান্ড ইনকাম ট্যাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো মডিউল আছে, মডিউল ওয়ান অ্যান্ড মডিউল টু। মডিউল ওয়ানের টপিক হচ্ছে রিটার্ন অ্যান্ড ইনকাম ট্যাক্স অ্যাক্ট। মডিউল ওয়ানে মেইনলি কি আছে, প্যান প্যান সম্বন্ধে জানতে হবে, প্যান প্রসিডিউর ফর অ্যাপ্লিকেশন, যে এই সমস্ত প্যান অ্যান্ড ট্যান এর প্রসিডিউর কি, অ্যাপ্লিকেবিলিটি কি, পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের সাথে রিলেটেড টপিক হচ্ছে ইন্টারেস্ট আন্ডার সেকশন 23(4)(a), 234(b) অ্যান্ড 234(c). ঠিক আছে, এই তিনটে সেকশন। ক্লিয়ার? আর আফটার দ্যাট মানে মডিউল ওয়ান পুরোটা আমি যখন আন্ডারস্ট্যান্ড করে নেবো, ঠিক আছে, মডিউল ওয়ান পড়ে যখন আন্ডারস্ট্যান্ড করবো তখন নেক্সট টপিক আসবে মডিউল টুতে, রিটার্ন। রিটার্ন বলতে আইটিআর বোঝাচ্ছে। আইটিআর এখানে মেইনলি স্পেসিফিক আছে আইটিআর ওয়ান। ক্লিয়ার? বেসিক্যালি আইটিআর 7 রকম হয়ে থাকে, আইটিআর 1, 2, 3, 4, 5, 6, 7, 7 রকম আইটিআর হয়ে থাকে। কিন্তু মোস্ট কমন আইটিআর হচ্ছে, মানে সবাইকে প্রায় ভরতে হয় ওয়াইটিআর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছু নিয়ে পরে জানবো। ঠিক আছে? ডিউ ডেটস কি, আইটিআর ডিউ ডেটস বলতে বলছে লাস্ট ডেট অফ ফাইলিং, নো পেনাল্টি, পেনাল্টি বাদ দিয়ে ডিউ ডেট সম্বন্ধে জানবো, পেনাল্টি দিয়ে ডিউ ডেটস জানবো। ডিফেক্টিভ রিটার্ন, ওই সমস্ত রিলেটেড টপিক, যে ডিফেক্টিভ রিটার্ন, বিলেটেড রিটার্ন, ডিফেক্টিভ রিটার্ন, বিলেটেড রিটার্ন অ্যান্ড রিভাইজ রিটার্ন অ্যান্ড ভেরিফিকেশন রিটার্ন। আচ্ছা, তো আমি এই মডিউলটাকে আগে দেখিনি, এখানে আমি পার্ট ওয়ান লিখেছি। পার্ট ওয়ান আমি মডিউল ওয়ানকে মূলত দুভাগে ভাগ করেছি। ভিডিও ওয়ান, আজকের ভিডিও হচ্ছে 1 নম্বর ভিডিও পার্ট ওয়ানের জন্য। এই পার্ট ওয়ানে আমরা ডিসকাস করব আপ টু প্যান অ্যান্ড ট্যান, এত দূর। পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স সেকেন্ড ভিডিওতে হবে, পার্ট টুতে। ঠিক আছে? তার মানে মডিউল ওয়ান দুটো ভিডিও কভার করবে, ভিডিও ওয়ান, ভিডিও টু। মডিউল টুও চেষ্টা করবো দুটো ভিডিওতে কভার করার জন্য, মোস্ট প্রপারলি দুটো ভিডিওতে ডান হয়ে যাবে। তাহলে দুটো মডিউল, 4টে ভিডিও আসবে। ক্লিয়ার? আচ্ছা, প্যান অ্যান্ড ট্যানের সাথে সাথে এক্সট্রা আমি অনেক কিছু বুঝাবো। তার যদি না বুঝায়, আমি অ্যাডভান্স ট্যাক্স সম্বন্ধে কোনো আইডিয়া, বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে না। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স সম্বন্ধেও আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে না। তাই প্যান অ্যান্ড ট্যানের পর আমি বুঝাবো হচ্ছে, নেক্সট হচ্ছে টিডিএস। টিডিএস কি, টিসিএস কি, টিসিএস, তারপরে আমি বুঝাবো ট্যাক্স ল্যাবস কি কি ট্যাক্স ল্যাবস হয়ে থাকে ওল্ড রেজিমে, নিউ রেজিমে, বাজেট 2025 মানে এই সালে 2025 সালে। আর লাস্ট ফর্ম টিডিএস বুঝাতে গিয়ে আমি আরেকটা জিনিসের উল্লেখ করব, ফর্ম 26 এএস। ফর্ম 26 এএস সম্বন্ধে বুঝাবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, যে টিডিএস কি, টিসিএস কি, এত সুন্দরভাবে বলবো যে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক তার আগে জানতে হবে। ঠিক আছে? ট্যাক্স ল্যাবস এই কটা হচ্ছে এই টপিক, এই আজকের এই ভিডিওর মধ্যেও বোঝানো হবে। ঠিক আছে? তার আগে অল ওভার সমস্ত কিছু আগে, রিটার্নের আগে আমাকে রিটার্ন কি কি দিচ্ছে, কি দিতে হচ্ছে, আমার টপিক কি, রিটার্ন মানে, মানে অনলাইনে রিটার্ন সাবমিট করছি, কি রিটার্ন করছি, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি, ইনকাম ট্যাক্স সম্বন্ধে বেসিক আন্ডারস্ট্যান্ডিং তো রাখতে হচ্ছে। ট্যাক্স কি, হোয়াট ইজ ট্যাক্স। ঠিক আছে? তো আমি আগে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ যাব, দিয়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে আস্তে আস্তে টপিকে ঢুকবো। ক্লিয়ার? ওকে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যাক্স। ট্যাক্সের মিনিং কি, ট্যাক্সের মিনিং কি? তো সিম্পল ভাবে, যে কোনো যে কোনো গভর্নমেন্ট, সে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট, হ্যাঁ, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে থাকে, লিভাইড করে থাকে, ট্যাক্স আরোপ করে থাকে, লাগু করে। কি জন্য? নিজেদের কমন এক্সপেন্ডিচার, ওয়েলফেয়ার। কমন এক্সপেন্ডিচার মানে আমি যে সোসাইটিতে আছি, সোসাইটি বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের সার্ভিস যে আমি প্রোভাইড করছি, সেই সমস্ত এক্সপেন্ডিচারকে মেটাতে আমাদের কাছ থেকে ট্যাক্স লিভাইড করে থাকে।
ঠিক আছে। আর আমরা এই কনসেপ্ট অফ কস্ট অফ লিভিং, আমরা যে সোসাইটিতে থাকছি তার যে একটা কস্ট আছে, সেই কস্টটা তো পে করতে হবে। কাকে পে করতে হবে? টু দ্য গভর্নমেন্ট। এই কস্ট অফ লিভিংটা আমার কাকে পে করতে হবে? গভর্নমেন্টকে। আর গভর্নমেন্ট সেটাকে কি কি হিসেবে ইউজ করবে? আমাদেরই হিসাবে ইউজ করবে, আম পাবলিকের কমন এক্সপেন্ডিচারকে ফুলফিল করার জন্য। ক্লিয়ার? ট্যাক্স সম্বন্ধে বুঝে দিলাম। এবার গভর্নমেন্ট ট্যাক্স পাবলিকের কাছ থেকে টু টাইপস নিয়ে থাকে, টু টাইপস অফ ট্যাক্সেস। ঠিক আছে, টু টাইপস অফ ট্যাক্সেস। একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ওয়ান হচ্ছে ডিরেক্ট ট্যাক্সেস, যেটা সরাসরি নিয়ে থাকে। আর সেকেন্ড হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস। ক্লিয়ার? যেটা হচ্ছে সরাসরি না হয়ে থাকে, স্টেটের থ্রু থেকে নিয়ে থাকে। ডিরেক্ট ট্যাক্স কম্পালসারিও না। ডিরেক্ট ট্যাক্স ইনকাম ইনকাম হিসাবে ইনকামের উপর ডিপেন্ড করে থাকে যে ইনকাম কিরকম হবে। আর ইনডাইরেক্ট ট্যাক্স কোনো যদি আমি সার্ভিস যদি আমি নিয়ে থাকি, কোনো গুডস পারচেস করে থাকি, ঠিক আছে, তখন ইনডাইরেক্ট ট্যাক্স লাগু হবে। আচ্ছা, বাট ডিরেক্ট ট্যাক্স দু রকম, একটা ইনকাম ট্যাক্স আর একটা ফরেন অ্যাসেট থেকে যে ইনকাম হয় সেটা। একটা ফরেন অ্যাসেট, ফরেন ফরেন ইনকাম অ্যাসেটস, ফরেন ইনকাম অ্যান্ড অ্যাসেটস। আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স দু টাইপ, ঠিক আছে। আর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স দু টাইপ। একটা হচ্ছে জিএসটি। সবাই জানে জিএসটি কি। জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস, বা কোনো যদি গুডস যদি আমি কিনতে চাই তাহলে তার উপর যে ট্যাক্সটা পড়ে সেটাকে জিএসটি বলছে। কাস্টম, কাস্টম হচ্ছে অন্য কোনো কান্ট্রি থেকে যখন গুডস বা সার্ভিস ইম্পোর্ট করা হবে, তারপর যে ডিউটি লাগে সেটাকে বলছে কাস্টম ডিউটি। তো আমাদের টপিক কাস্টম ডিউটি না, গুডস জিএসটিও না, ফরেন অ্যাসেটসও না। আমাদের মেইন টপিক হচ্ছে ইনকাম ইনকাম ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স। এবার ইনকাম ট্যাক্স সম্বন্ধে জানতে পারলাম যে ইনকাম ট্যাক্স একটা ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে। এবার গভর্নমেন্ট বলে দিয়েছে, বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে যে এই 5 হেডস অফ ইনকামে যদি হয়ে থাকে তাহলে তোমরা এটাকে ইনকাম হিসাবে পরিচিত হবে বা সম্বোধিত হবে। 5 হেডস অফ ইনকামে প্রথম ইনকাম হচ্ছে স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, তুমি যদি কোথাও অর্গানাইজেশনে স্যালারিড পার্সন হয়ে থাকো, সেখান থেকে যদি যে ইনকামটা হয়ে থাকে সেটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। সেকেন্ড হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তোমার হাউস হাউস প্রপার্টি আছে, সেখানে তুমি ভাড়া দিয়েছো কাউকে, সেখান থেকে যে ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। থার্ড হচ্ছে, এটাকে পিজিবিবি বলে। কি বলছে? প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। তোমার যদি কোনো বিজনেস থাকে, সেই বিজনেস থেকে যে ইনকাম হয়ে থাকে, সেই এখানে তো ইনকাম হবে না, সেখানে ওয়ার্ডটা ইউজ হবে প্রফিট। ঠিক আছে। আর প্রফেশন যদি হয়ে থাকে, তুমি যদি কোনো ডাক্তার হয়ে থাকো, সিএ হয়ে থাকো, সেখান থেকে যে তোমার ফিজ হচ্ছে, যে গেইনসটা হচ্ছে, সেটা হচ্ছে পিজিবিবির আন্ডারে পড়ে থাকে। ঠিক আছে। তার মানে ফার্স্ট একটা হচ্ছে স্যালারি, সেকেন্ড একটা হাউস প্রপার্টি, থার্ড হচ্ছে বিজনেস, তারপরে হচ্ছে ফোর্থ হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন বলতে বোঝাচ্ছে তোমার যদি কোনো বাড়ি থাকে, বা তুমি যদি কোনো বহু বছরের পুরাতন বাড়ি বা অলংকার আছে, এই সমস্ত জিনিস যখন তোমার থাকবে, সেখান থেকে লং টার্মে যেরকম তোমার গেইন হয়ে থাকবে, শর্ট টার্মে শর্ট টার্মে যখন যেরকম গেইনস হয়ে থাকবে, সেই বেসিসে তোমার ইনকামকে অ্যানালিসিস করা হবে। আর লাস্ট হচ্ছে যে যখন এই সমস্ত ইনকাম যখন পড়ে না, এই সমস্ত ইনকামকে বাদ দিয়ে ইনকাম ফ্রম আদার সোর্স, সেখানে পড়বে হচ্ছে মেইনলি লটারি। লটারি থেকে কারো ইনকাম হলো, ঠিক আছে। গ্যামলিং ফ্যামলিং তো আছে লটারির মধ্যে। রেস হর্স, ঘোড় দৌড়ে, ঠিক আছে, রেস হর্স থেকে যে ইনকাম হবে। ঠিক আছে। বা আমি যদি কোনো পোস্ট অফিসে বা কোনো ব্যাংকে এফডি করে থাকি, ঠিক আছে, সেখান থেকে ইন্টারেস্ট অন এফডি, এই সমস্ত ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সে। তাহলে 5 হেডস অফ ইনকাম থেকে যদি ইনকাম হয়ে থাকে, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স লাগু করে থাকে। তাহলে 5 হেডস অফ ইনকাম আমাদের জেনে গেলাম। ইনকাম ফ্রম স্যালারি এক, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই 5টা হেড থেকে যদি ইনকাম হয়ে থাকে, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স চার্জ করে থাকে। ক্লিয়ার? থ্রু কিভাবে আমাদের ফাইলিং করতে হবে? আইটিআর। আইটিআর 1 to 7 হয়ে থাকে, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমার জন্য অ্যাপ্লিকেবল। আইটিআর 1 এর অ্যাপ্লিকেবিলিটি আছে, আইটিআর 2 এর অ্যাপ্লিকেবিলিটি আছে। ফর এক্সাম্পল, যদি স্যালারিড পার্সন হয়ে থাকে তাহলে আইটিআর 1
ইউজ হয়, আইটিআর 1 ইউজ হবে। যদি ইনকাম ফ্রম বিজনেস হয়ে থাকে তাহলে আইটিআর 3 ইউজ হবে। যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে আইটিআর 2 ইউজ হবে, তো এটসেট্রা আছে। তো আমাদের মেইন টপিক হচ্ছে আইটিআর 1 টপিকের মধ্যে, তো ওটা নিয়ে পরে আলোচনা করবো। তো 5 হেডস অফ ইনকাম ডান, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এবার হচ্ছে যখন আমি 5 হেডস অফ ইনকাম সম্বন্ধে আইডিয়া হয়ে গেল, টাইপস অফ ট্যাক্সেস হয়ে গেল, এবার হচ্ছে আমাকে ট্যাক্সেস যখন জেনে গেলাম, হেডস অফ ইনকাম জেনে গেলাম, আমাকে ইয়ার নিয়ে আলোচনা করতে হবে। না তো কোন ইয়ারে কি ফাইলিং করতে হয় সেটা নিয়ে আমরা যদি না জানি, তাহলে আমাদের ফাইলিং এর সব থেকে মেইন প্রবলেম হবে, মেইন ইস্যু হবে বেসিকে, স্টার্টিং এ আমার মেইন ইস্যু হবে। তাই সেকেন্ড টপিক হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার কনসেপ্ট ফর আইটিআর ফাইলিং। আইটিআর ফাইলিং এর জন্য এওয়াই এফওয়াই, এওয়াই অ্যাসেসমেন্ট ইয়ার, এফওয়াই স্ট্যান্ডস ফর ফাইন্যান্সিয়াল ইয়ার। এওয়াই এফওয়াই এর কনসেপ্টটা কি আইটিআর ফাইলিং এর জন্য সেটা আমরা জানবো। এখানে আমি একটা ছক নিয়ে নিয়েছি ওয়ার্কিংস এর জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো ফার্স্ট হচ্ছে এটা কোন সাল, 2025, ঠিক আছে। এর আগের সালটা কি ছিল, 2024। নেক্সট সাল কি হবে, 2026। আচ্ছা, আমাদের বিজনেস ক্যালেন্ডার কি, ফার্স্ট এপ্রিল থেকে স্টার্ট হয়, দিয়ে কোথায় শেষ হয়, 31 মার্চ, তাই না? 31 মার্চে শেষ হয়। তাহলে যদি এখানে যে 24 ধরি, তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার বলবো না, চালু হচ্ছে 1 এপ্রিল থেকে, শেষ হবে হচ্ছে এখানে 31 মার্চ। আবার এখান থেকে 2015 1 এপ্রিল থেকে চালু হবে, এখানে গিয়ে 31 মার্চ, ক্লিয়ার? তো এখানে আসছে সাল 2024, 2025, আর এখানে আসছে এই দুটো দিকে নিয়ে 2025, 2026। আচ্ছা, এই দুটো সাল পাওয়া গেল। 2024 টু 25 কে কি বলবো, 1 এপ্রিল থেকে 24-এ, 1 এপ্রিল থেকে চালু হয়েছে, 31 মার্চ, 25-এ গিয়ে শেষ হয়েছে। এই যে 1 এপ্রিল থেকে 2024, 2024, 2024 1 এপ্রিল থেকে চালু হয়েছে, 31 মার্চ, 2025-এ গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। আবার 25-26 কি 2000 এপ্রিল 2025 থেকে চালু হয়ে যায়, আর এই 31 মার্চ 2026-এ গিয়ে শেষ হয়েছে। এবার আসছে এওয়াইএফআই। তাহলে আমি যদি কারেন্ট ইয়ারকে বলে থাকবো অ্যাসেসমেন্ট ইয়ার, কি বলবো, কারেন্ট ইয়ারকে 25-26, কারেন্ট প্লাস নেক্সট যেটা সেটাকে নিয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ার। আর প্রিভিয়াস সালকে নিয়ে হবে ফাইন্যান্সিয়াল ইয়ার। মনে রাখবো অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে আমি আইটিআর ফাইলিং করতে হয়, অ্যাসেসমেন্ট ইয়ারে আইটিআর ফাইলিং হয়ে থাকে। যে কোনো ইনকামের ফাইলিং হয়ে থাকে, আইটিআর ফাইলিং হয়ে থাকে, আইটিআর বলতে ইনকাম ট্যাক্স রিটার্ন, আইটিআর ফাইলিং হয়ে থাকে অ্যাসেসমেন্ট ইয়ারে। কিসের, ফাইন্যান্সিয়াল ইয়ারে যত রেকর্ড আছে, ফাইন্যান্সিয়াল ইয়ারের রেকর্ডসকে আমরা অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে আমরা ফাইলিং করব। সাপোজ এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 ছিল, শেষ হচ্ছে কোথায়, 31 মার্চ 2025। এখানে গিয়ে 24-25 এন্ড হচ্ছে, এই যে 31 মার্চ 24-25-এ, 31 মার্চ 2025-এ গিয়ে এন্ড হয়েছিল, কারেক্ট? এবার আমরা আইটিআর ফাইলিং এর এখানে ক্যালেন্ডার হয়ে গেল মেন টপিক, ক্যালেন্ডার। ডিউ ডেট জানবো। আইটিআর ওয়ান এর ডিউ ডেট হচ্ছে, ডিউ ডেটস হচ্ছে 31 জুলাই। 31 জুলাই হচ্ছে আইটিআর ওয়ান এর ডিউ ডেট, মানে লাস্ট ডেট ফাইলিং এর জন্য। তাহলে আমাদের 31 মার্চ, 31 মার্চ, 31 মার্চ জুলাই 2025, ঠিক আছে, 31 মার্চ 2000 জুলাই, তাহলে মানে 4 মান্থস, 4 মান্থস, 4 মান্থস পাচ্ছি আমি আইটিআর ফাইলিং এর জন্য। তাই আজকে কত তারিখ, আজকে তারিখ হচ্ছে, জাস্ট মিনিট, আজকে তারিখ হচ্ছে 3 মার্চ 2025, তাই না? আজকে টুডে হচ্ছে 3 মার্চ 2025। তাই আজকে ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে আমি যদি দেখি, তাহলে আজকে কি আইটিআর ফাইলিং করতে পারবো কি পারবো না?
আনসার ইজ নো। কারণ আমার ফাইন্যান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ার এখনো এন্ড হয়নি। এন্ড কবে হবে? 31 মার্চ 2025। আফটার দ্যাট মানে হচ্ছে 1 এপ্রিল, 1/4/2025, 1 এপ্রিলে গিয়ে আমরা আইটিআর ফাইলিং করতে পারবো। ঠিক আছে? আইটিআর ফাইলিং করতে পারবো 1 এপ্রিল 2025-এ। ঠিক আছে? আর লাস্ট ডেট কবে? 31 জুলাই 2025। নো পেনাল্টি। এবার যদি যদি আমি ভুলে যাই এই ডেটটা, মানে 4 মান্থসের মধ্যে যদি আমি ভুলে যাই এটা ফাইলিং করতে, তো লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2025। ঠিক আছে? এটা হচ্ছে উইথ পেনাল্টি। আচ্ছা, পার মান্থ পেনাল্টি হবে 1% পার মান্থ। ঠিক আছে? 1% পার মান্থ চার্জ করা হবে। এটা আন্ডার সেকশন 23(4)(a)-তে যায়। যে 23(4)(a), যে আমি যদি লেট ফাইন করি আইটিআর ফাইলিং করতে, তাহলে যে ইন্টারেস্টটা হয়ে থাকে সেটাকে বলে আন্ডার সেকশন ইন্টারেস্ট, আন্ডার সেকশন 234(a). আচ্ছা, পরে যাবো আমি। এটা এখন এটা নিয়ে অত ভাবতে হবে না, এটা নিয়ে ডিটেল ডিসকাশন আছে উইথ ক্যালকুলেশন। আমাদের মেন কনসেপ্ট হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার। তো ক্লিয়ার হয়ে গেল ফাইন্যান্সিয়াল ইয়ারের রেকর্ড আমরা কি করে থাকি। ফাইন্যান্সিয়াল ইয়ার যত রেকর্ড বলতে কি বোঝাচ্ছে, যত পিএল আছে, যত আমার ইনকাম জেনারেট হয়েছে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারে, যত ইনকাম হয়েছে, যত এক্সপেন্স হয়েছে, যত কিছু, যত ফাইন্যান্সিয়াল রেকর্ডস হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ারে, ঠিক আছে, সেটা আমরা অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে কি করে থাকি, ফাইলিং করে থাকি। ফাইন্যান্সিয়াল ইয়ার কখন এন্ড হয়? 31 মার্চ 2025। এক্সাম্পল হিসাবে 31 মার্চ 2025। ঠিক আছে? তাহলে আমি আপ টু 31 মার্চ অব্দি আমি পোর্টালে আমি ফাইলিং করতে পারবো না। কি আইটিআর 1 বা যে কোনো আইটিআর ফাইলিং করতে পারবো না। ঠিক আছে? আমার আইটিআর ফাইলিং এর টাইমিং কবে থেকে হবে? 1/4/2025। এই যে 1/4/2025 থেকে 31 জুলাই 2025-এর মধ্যে, এই 4 মান্থসের মধ্যে আমাকে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের ফাইলিং করতে হবে। কোন ইয়ারে? অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। তাহলে এটা ক্লিয়ার হলো, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এ গিয়ে 24-25-এর আমি ফাইলিং করে থাকবো। ঠিক আছে? এবার অ্যাপ্লিকেবিলিটি আমি যখন দেখবো আমার যদি বিজনেস ইনকাম হয়ে থাকে, তাহলে আমি কি করে থাকবো? বিজনেস ইনকাম করতে গেলে আইটিআর 3, আমার যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে আইটিআর 2, আমার যদি স্যালারি হয়ে থাকে তাহলে আইটিআর 1, বা বিভিন্ন এলিজিবিলিটি হিসাবে আমি ফাইলিং করে থাকবো। তো অ্যাসেসমেন্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেল যে ফাইন্যান্সিয়াল ইয়ারের অল রেকর্ডস আমি অ্যাসেসমেন্ট ইয়ারে গিয়ে আমাকে ফাইলিং করতে হয়। ফাইলিং করার টাইম কি? যখন অ্যাসেসমেন্ট ইয়ারের ক্যালেন্ডার চালু হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে, আর লাস্ট ডেট কি? 31 জুলাই 2025। এই ডেটটা মনে রাখবা। আইটিআর 1 এর ডিউ ডেট বা যে কোনো আইটিআর এর ডিউ ডেট হচ্ছে 31 জুলাই 2025। এবার এটা হচ্ছে নো পেনাল্টি, এখানে কোন, আর উইথ পেনাল্টি মানে ইন্টারেস্ট পেনাল্টি হবে, মানে ডেটটা ভুলে গেছে তাহলে 31 ডিসেম্বর 2025, 1% পার মান্থ যাবে হচ্ছে পেনাল্টি। ক্লিয়ার? অ্যাসেসমেন্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার কনসেপ্ট। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে মডিউল 1-এ আমরা ঢুকে যাচ্ছি। এবার মডিউল 1-এ এইচএন আইটেম সম্বন্ধে একটু জানবো। ঠিক আছে? তাহলে মানে এত দূর অব্দি আমি কি কি জানলাম? টাইপস অফ ট্যাক্সেস, ট্যাক্সেস কি, 2 রকম ট্যাক্সেস, ডাইরেক্ট ট্যাক্সেস, ইনডাইরেক্ট ট্যাক্সেস। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি জিএসটি এন্ড কাস্টম পড়ছে, আমাদের টপিক না, এই জন্য আমি আলোচনা করছি না। জিএসটি নিয়ে একটা 1 মিনিটের ভিডিও করছি, তোমরা চাইলে একটু ইন শর্ট দেখে নিতে পারো জিএসটির মধ্যে কি কি থাকে, টাইপস অফ জিএসটি, এটসেট্রা এটসেট্রা। কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি ইন্ডিয়া তখনই লাগু করে থাকে বিভিন্ন সেলারের উপর বা পারচেজারের উপর। সেলারের উপর করে থাকে যদি এক্সপোর্ট করে থাকে, আর ইম্পোর্ট যদি করে থাকে দেশের মধ্যে, তখন যে ডিউটিটা লিভাইড করে থাকে গভর্নমেন্ট, তখন সেটাকে বলছে কাস্টম ডিউটি। ফরেন অ্যাসেটস থেকে যে ইনকাম হয় সেটাকে ফরেন অ্যাসেট ইনকাম বলা হচ্ছে। আর আমাদের মেইন টপিক হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে আমাদের টাইপস অফ ডিরেক্ট ট্যাক্স অ্যাজ এ পার্ট। ঠিক আছে? 5 হেডস অফ ইনকাম থেকে যদি ইনকাম জেনারেট হয়ে থাকে তাহলে ইনকাম ট্যাক্স লাগু করে থাকে গভর্নমেন্ট। ক্লিয়ার? 5 হেডস অফ ইনকাম আমি আর ডিসকাস করছি না, অনেকবার বলে দিলাম। অ্যাসেসমেন্টের ফাইন্যান্সিয়াল ইয়ার সম্বন্ধে কি বুঝলাম, যে প্রেজেন্ট অ্যান্ড হচ্ছে নেক্সট কে নিয়ে 25-26 নিয়ে আমার হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারে ফাইন্যান্সিয়াল ইয়ার হবে 24-25 আগের বছরকে নিয়ে। যেমন প্রেজেন্ট ইয়ার 2025, নেক্সট ইয়ারকে নিয়ে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, আগের বছরকে নিয়ে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারের রেকর্ডস মানে আমাদের প্রফিট, আমাদের ইনকাম, আমাদের এক্সপেন্স, সমস্ত কিছু রেকর্ডস, ফাইন্যান্সিয়াল রেকর্ডস আমরা আইটিআর
সমস্ত কিছু রেকর্ডস আমরা ফাইলিং করে থাকি, মানে আইটিআর ফাইলিং করে থাকি অ্যাসেসমেন্ট ইয়ারে। অ্যাসেসমেন্ট ইয়ার কখন চালু হচ্ছে? ফার্স্ট এপ্রিল 2025 থেকে। তাহলে আজকে যে 3 তারিখ, 3 মার্চ 2025, আমরা ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে আমরা ফাইলিং করতে পারবো না, যে কোনো ফাইলিং করতে পারবো না, আইটিআর 1 থেকে 7 অব্দি ফাইলিং করতে পারবো না। কবে থেকে পারবো? ফার্স্ট এপ্রিল 2025 থেকে। লাস্ট ডেট কি হবে? ডিউ ডেট কি হবে? 31 জুলাই 2025, মানে 4 মান্থসের মধ্যে। 4 মান্থসের মধ্যে কোনো পেনাল্টি লাগছে না। সমস্ত ট্যাক্স ডিটেল কি করে জানবো না জানবো, আমরা পুরো পোর্টালে গিয়ে দেখবো। আইটিআর 1 যখন হবে, আইটিআর 1-এর ভিডিও যখন আসবে, তখন পুরো প্র্যাকটিক্যালি আমি বুঝাবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের যদি উইথ পেনাল্টি হয়ে থাকে, যদি এই ডেটটা কেউ ভুলে যায় 31 জুলাই 2025, তাহলে নেক্সট পেনাল্টি দিয়ে হচ্ছে ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2025। এবার যদি এটাও কেউ ভুলে যায়, তাহলে আর কিছু বলতে হবে না, তাহলে নেক্সট ফাইলিংয়ে দেখতে হবে। যে এটাও ভুলে যাবে, তার মানে 9 মান্থসের মধ্যে, যদি 9 মান্থস পড়ছে আপ টু এপ্রিল থেকে, 9 মান্থসের মধ্যে যদি কেউ ভুলে যায়, তাকে আর ভাবতে হবে না, তাকে নিয়ে ইনকাম ট্যাক্স ভাববে, ডিপার্টমেন্ট ভাববে। এবার মডিউল আসছে। মডিউল 1, মডিউল 1 আছে রিটার্ন আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। বিফোর রিটার্ন আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট জানার জন্য মেইন টপিক হচ্ছে প্যান অ্যান্ড ট্যান প্রসিডিউর অ্যাপ্লিকেশন। ফার্স্ট হচ্ছে প্যান। প্যান কি? প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, 10 ডিজিট নিউমারিক, আলফা নিউমারিক কোড একটা। 10 ডিজিট আলফা নিউমারিক। আলফা নিউমারিক মানে যে ডিজিটে অ্যালফাবেটও থাকবে আর যে ডিজিটে নিউমারিকও থাকবে। এক্সাম্পল হিসাবে নিয়ে নিয়েছি, প্রথম 5টা থাকবে হচ্ছে 5 অ্যালফাবেট। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নিউমারিক, তারপর লাস্টে হচ্ছে 1 অ্যালফাবেট। ঠিক আছে, 5 অ্যালফাবেট, 4 নিউমারিক অ্যান্ড লাস্ট হচ্ছে 1 অ্যালফাবেট। প্রথম যে 5 অ্যালফাবেট হবে, আমি এখানে লাল কেন করছি পরে বলছি। প্রথম যে 5 অ্যালফাবেট হবে, তার মধ্যে যে 3 অ্যালফাবেট, এই 3 অ্যালফাবেট হয়ে থাকবে র্যান্ডাম। ঠিক আছে, 3 অ্যালফাবেট হয়ে থাকে র্যান্ডাম। তারপর হচ্ছে সেকেন্ড যে ফোর্থ, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফোর্থ, এটা ফোর্থ অ্যালফাবেট, এটা হচ্ছে ফিফথ অ্যালফাবেট। তারপর হচ্ছে এই যে 4টা নিউমেরিক আছে, 4টা নিউমেরিকও হয়ে থাকবে র্যান্ডাম। আর লাস্টে যে 1 অ্যালফাবেট হয়ে যাচ্ছে, ওটা হবে র্যান্ডাম। আমি প্যান আইডেন্টি করবো এই ফোর্থ অ্যালফাবেট আর ফিফথ অ্যালফাবেট নিয়ে। ক্লিয়ার? ফোর্থ অ্যালফাবেট আর ফিফথ অ্যালফাবেট নিয়ে আমি প্যান আইডেন্টিফাই করব। তার আগে তার আগে জানার জন্য আমাকে জানতে হবে পার্সন সম্বন্ধে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পার্সনকে মূলত 7টি ক্যাটাগরাইজে ক্লাসিফাইড করেছে। ঠিক আছে, 7টা ক্যাটাগরাইজে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পার্সনকে। যে পার্সন অনেক রকম হয়ে থাকে, যেমন ইন্ডিভিজুয়াল, যেমন আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আম পাবলিক ইন্ডিভিজুয়াল থাকে। যদি অনেক কটা হিন্দু মিলে, যে কোনো হিন্দু জয়েন্ট ফ্যামিলি, সে যারা পার্টনার, যারা বিজনেস করছে, তাদেরকে বলছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এইচইউএফ। পার্টনারশিপ ফার্ম, কোম্পানি, অ্যাসোসিয়েট অফ পার্সন, এওপি, বডি অফ ইন্ডিভিজুয়াল, বিওআই। পার্টনারশিপ আর এওপি বিওআই কাইন্ড অফ সেম, এরাও এক কাইন্ড অফ পার্টনারশিপ বিজনেস ই রান করে থাকে, কিন্তু এদের মেন ফিচার্স হচ্ছে, পার্টনারশিপের মেন ফিচার হচ্ছে আনলিমিটেড লায়াবিলিটি ফর অল পার্টনার্স। ঠিক আছে, কারো কোনো পার্টনারের যদি লায়াবিলিটি হয়ে থাকে, তাহলে অন্য পার্টনারের লায়াবিলিটি সেম। কিন্তু এওপি বিওপিতে লায়াবিলিটি যে স্ট্রাকচার হয়ে থাকে, সেটা কম হয়ে থাকে রাদার দ্যান পার্টনারশিপ ফার্ম। আমি এত এখানে ক্লাসিফিকেশন যাবো না, জাস্ট বলে দিচ্ছি 7 ক্যাটাগরাইজ। লোকাল অথরিটি আর আর্টিফিশিয়াল জুডিশিয়ারি বডি। ঠিক আছে, আর্টিফিশিয়াল জুডিশিয়ারি বডি। তো আমরা পড়ছি ফার্স্ট ইন্ডিভিজুয়ালে। ইন্ডিভিজুয়াল যারা পার্টনারশিপ ফার্ম করছে তারা এবার হচ্ছে এই পার্সেন্ট ক্যাটাগরাইজটা আমি করলাম হচ্ছে ফর ফোর্থ অ্যালফাবেট। ফোর্থ অ্যালফাবেটের জন্য এএলপি দিয়ে লিখছি অ্যালফাবেটকে। ফোর্থ অ্যালফাবেটের জন্য আমি 7 ক্যাটাগরিজকে দেখালাম, যে পার্সন 7 রকম হয়ে থাকে। আমরা ইন্ডিভিজুয়াল আছে। ফোর্থ অ্যালফাবেটকে শর্টে প্যান কার্ডে কিভাবে লেখা থাকে, ইন্ডিভিজুয়াল হলে লিখবে পি। ঠিক আছে, হিন্দু আনডিভাইডেড হয়ে থাকলে ফোর্থ অ্যালফাবেট এইচ দিয়ে কনভার্ট হবে। পার্টনারশিপ ফার্ম থাকলে এফ দিয়ে কনভার্ট হবে। কোম্পানি থাকলে সি দিয়ে কনভার্ট হবে। এওপি থাকলে এ দিয়ে কনভার্ট হবে। বিওপি থাকলে বি দিয়ে কনভার্ট হবে। লোকাল অথরিটি ট্রাস্টকে টি দিয়ে হবে, এটাকে টি দিয়ে কনভার্ট হবে। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল পি। তাই আমার যেটা এটা ধরে নিলাম এই এক্সাম্পলটা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ফোর্থ লেটার পি হয়ে থাকে। ফোর্থ লেটার পি, তাহলে এই প্যান কার্ড হোল্ডারটা, যে প্যান কার্ডের নাম্বারটা আছে, সে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল। ঠিক আছে,
ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? এবার ইন্ডিভিজুয়াল যখন হয়ে গেল তখন একটা পাবলিক। এবার হচ্ছে আমার নাম, ফর অ্যান এক্সাম্পল আমার নাম কি? অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তী। আমার এবার যে ফোর্থ লেটারটা, এটা হচ্ছে ফোর্থ অ্যালফাবেট। ফোর্থ অ্যালফাবেট ফোর্থ অ্যালফাবেট আইডেন্টিফাই কি করলো? স্ট্যাটাস আইডেন্টিফাই করলো যে আমি কিরকম পার্সন। তার মানে পি লেখা আছে, তার মানে আমি ইন্ডিভিজুয়াল। এই প্যান কার্ড থেকে বোঝা গেল এই যে যে পার্সন হোল্ড করছে সে একজন ইন্ডিভিজুয়াল। ফিফথ অ্যালফাবেট কি ডিকোড করবে? ইন্ডিভিজুয়ালের সারনেম। ইন্ডিভিজুয়ালের সারনেম ইউজ করবে। তো আমার আমার সারনেম কি? চক্রবর্তী। চক্রবর্তী ফার্স্ট লেটার কি? সি। তাই এখানে সি ইউজ হয়েছে। ক্লিয়ার? এটাকে প্যান কার্ডে ডিকোড বলে। ফোর্থ অ্যালফাবেট হবে ওর স্ট্যাটাস কি, পার্সনের স্ট্যাটাস কি, যে আমি ইন্ডিভিজুয়াল তাই পি। আর আমার ফিফথ অ্যালফাবেট হয়ে থাকবে হচ্ছে, জাস্ট এ মিনিট, ফিফথ অ্যালফাবেট হয়ে থাকবে আমার সারনেম যেটা সি, সেটা দিয়ে আমি লিখলাম। ঠিক আছে? এবার যদি আমার প্যান কার্ডের এখানে যদি পি এর জায়গায় যদি সি থাকে, সাপোজ পি এর জায়গায় সি, তাহলে আমি ভাববো প্যান কার্ডটা ফোর্থ অ্যালফাবেট, কিন্তু ফোর্থ অ্যালফাবেট সি আছে, তাহলে ভাববো আমি ওটা হচ্ছে কোম্পানি। যদি এফ থাকে তাহলে ভাববো হচ্ছে পার্টনারশিপ ফার্ম। যদি এ থাকে ভাববো এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন। যদি বি থাকে, ফোর্থ লেটার কিন্তু, তাহলে ভাববো বডি ইন্ডিভিজুয়াল। যদি টি থাকে তাহলে ভাববো কোনো ট্রাস্ট আছে। যদি এইচ থাকে তাহলে ভাববো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। এটা সমস্ত কিছু যেটা ফোর্থ লেটার। আচ্ছা, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অনলি ইন্ডিভিজুয়াল, পাবলিকের ক্ষেত্রে ফিফথ অ্যালফাবেট সারনেম নেওয়া হয় অনলি ফর ইন্ডিভিজুয়ালের জন্য। যদি কোম্পানি হয়ে থাকে, ধরে নিলাম এখানে প্যান কার্ডে ফোর্থ লেটার, এবার প্যান কার্ডে ফোর্থ লেটার ইন্ডিভিজুয়ালের জায়গা হয়ে আছে কোম্পানি। ঠিক আছে? আর আমার নাম অনির্বাণ চক্রবর্তীর জায়গা হয়ে গেল অনির্বাণ চক্রবর্তী প্রাইভেট লিমিটেড। ঠিক আছে? তার মানে এটা প্যান কার্ডে আসবে। প্যান কার্ড এখন প্যান কার্ডে ইন্ডিভিজুয়াল ছিল তাহলে পি ছিল ওখানে, এখন কোম্পানি আছে তাই সি হয়ে যাবে ফোর্থ লেটার, তাই না? ফোর্থ লেটার। এবার কোম্পানি যেহেতু, কোম্পানিতে ক্ষেত্রে সবার আগের নেমটা আসে, ফিফথ লেটারে আগের নেম, তার মানে এ আসবে। তাহলে আমার না আমার যদি প্যান কার্ড হোল্ডার হয়ে থাকে, সে যদি কোম্পানি হয়ে থাকে, তাহলে ফোর্থ লেটারে তো সি আসবে। ফোর্থ লেটারে ফোর্থ অ্যালফাবেটে আসবে সি। আর আমার নাম কি দিয়ে আছে? অনির্বাণ চক্রবর্তী প্রাইভেট লিমিটেড, তার নাম আসবে এ। ঠিক আছে? এটাই পার্থক্য ইন্ডিভিজুয়াল আর বাকিদের মধ্যে। পার্টনারশিপ ফার্ম হলেও এ আসবে, এওপি হলেও এ আসবে, বিওআই হলেও এ আসবে, ট্রাস্ট হলেও আই। অনলি ফর ইন্ডিভিজুয়াল হলে সারনেম আসবে সি। মানে সারনেম আসবে যেটা আমার সারনেম। যদি চক্রবর্তীর জায়গায় কেউ যদি কারো গুপ্তা টাইটেল হয়ে থাকে তাহলে জি আসবে। কারো যদি সাহা হয়ে থাকে তাহলে এস আসবে, জি আসবে। ক্লিয়ার? অনলি ফর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। কোম্পানির ক্ষেত্রে শুরুতে শুরুতে যে নামটা আছে, অনলি শুরুতে যে নাম, যেমন আমার নাম অনির্বাণ চক্রবর্তী, এ আসবে। ক্লিয়ার? সবাই নিজেদের প্যান কার্ডের ফোর্থ অ্যালফাবেটটা চেক করবা সবারই। তোমরা যারা আছো স্টুডেন্ট তাদের পি কম্পালসারি। আর এরপরটাও দেখবা ফিফথ অ্যালফাবেটটা তোমাদের টাইটেলের সাথে ম্যাচ করে আমাকে কমেন্টে জানাবে যে ম্যাচ করছে কিনা। হয়ে গেল? তাহলে কি জানলাম প্যান কার্ড সম্বন্ধে? 10 ডিজিট অ্যালফা নিউমেরিক ইউনিক আইডেন্টিফায়ার ইস্যুড বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই প্যান কার্ড ইস্যু করে থাকে। সেকেন্ড হচ্ছে ম্যান্ডেটরি ফর ফাইলিং ট্যাক্স রিটার্ন। এবার নেক্সট কনসেপ্ট, ট্যাক্স রিটার্ন বা আইটার পোর্টালে বা ইনকাম ট্যাক্স পোর্টালে আমি প্যান কার্ড ছাড়া ঢুকতেই পারবো না। তার মানে আইটার ফাইলিং ইম্পসিবল যদি আমার কাছে প্যান কার্ড না থাকে। প্যান কার্ড আইটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আইডি হয়ে থাকে। ঠিক আছে? আইডি হয়ে থাকে, পাসওয়ার্ড নিজের মতো, আইডি হচ্ছে প্যান কার্ড হয়ে থাকবে। ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করতে গেলে প্যান কার্ড থাকা ম্যান্ডেটারি। আচ্ছা, ফাইন্যান্সিয়াল রেকর্ডস ট্রানজাকশন আইডেন্টি ভেরিফিকেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশন ক্যান বি মেড অনলাইন বাই এনএসডিএল। এনএসডিএল পোর্টালে গিয়ে আমি কি করতে পারবো? অ্যাপ্লিকেশন মেড করতে পারবো। ঠিক আছে? এখানে কি অ্যাপ্লিকেশন করতে হবে এনএসডিএল এ গিয়ে প্যান কার্ডের জন্য, বা ইউটিআই টিএসএল এখান থেকে। এবার প্যান কার্ড করতে কি কি লাগছে? ডকুমেন্ট রিকোয়ার্ড, প্রুফ আইডেন্টি প্রুফ বলতে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ আধার কার্ডে পেয়ে যাবো, ডেট অফ বার্থ প্রুফ অ্যাডমিট কার্ড নিয়ে চলে যাবে মাধ্যমিকের।
ক্লিয়ার? তা প্যান কার্ড সম্বন্ধে জানা গেল যে প্যান কার্ড ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য হয়ে থাকে। কোথা থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করবো? এনএসডিএল এ গিয়ে রিকোয়ার্ড ডকুমেন্ট কি হবে? আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ডেট অফ বার্থের ডকুমেন্টস। ইম্পসিবল, যদি আমার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকতে পারবো না, কারণ ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করতে গেলে আইডি হিসেবে প্যান কার্ড ইউজ হয়। ঠিক আছে, আইটি ফাইলিং করতে গেলে প্যান কার্ড ম্যান্ডেটারি। তো হয়ে গেল প্যান কার্ড সম্বন্ধে। প্যান কার্ড সম্বন্ধে জেনে গেলাম 10 ডিজিট আলফা নিউমারিক একটা ডিজিট, যেখানে প্রথম 5টা অ্যালফাবেট থাকবে। প্রথম 3টা অ্যালফাবেট হচ্ছে র্যান্ডাম হবে। ফোর্থ আর ফিফথ নিয়ে আমরা আলোচনা করবো। ফোর্থ হয়ে থাকবে পার্সনের স্ট্যাটাসটা কি, যে ইন্ডিভিজুয়াল হলে পি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হলে এইচ, পার্টনারশিপ ফার্ম হলে এফ, কোম্পানি হলে সি, এওপি হলে এ, বিওআই হলে বি, লোকাল অথরিটি হলে টি। ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়াল তাই পি আসলো। ইন্ডিভিজুয়াল হলে ফিফথ অ্যালফাবেট হয়ে থাকবে তার সারনেম, যেমন আমার সারনেম চক্রবর্তী তাই সি। এবার ফোর্থ লেটার যদি সি থাকে তাহলে ওটা কোম্পানি। তো কোম্পানি ফিফথ লেটার যেটা, কোম্পানি ফিফথ লেটার যেটা হবে সেটা ওর কোম্পানির শুরু থেকে যেটা নাম, যেমন আমার কোম্পানি যেহেতু কাঞ্চন চক্রবর্তী প্রাইভেট লিমিটেড, তাহলে এ আসবে হচ্ছে ফিফথ অ্যালফাবেটে। তাহলে প্যান কার্ডের ডিজিট ডিকোড করে দিলাম, প্যান কার্ড সম্বন্ধে জানিয়ে দিলাম, প্যান কার্ড আম পাবলিকের জন্য লাগে। এবার নেক্সট টপিক হচ্ছে ট্যান। ট্যানের ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। মনে রাখবে এটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্যানের ফুল ফর্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ট্যানের ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। এবার আমরা জানবো হচ্ছে ট্যান সম্বন্ধে। ট্যান কি, হোয়াট ইজ ট্যান, তাই না? প্যান সম্বন্ধে জানা হয়ে গেল, বা ট্যান সম্বন্ধে জানতে হবে। ট্যান হচ্ছে, ট্যানও ঠিক সেরকমই 10 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার, একটা 10 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার, যেখানে আবার ঠিক সেরকম আলফা নিউমেরিক বলতে কিছু অ্যালফাবেট থাকবে, কিছু নিউমেরিক থাকবে। তো এখানে হচ্ছে প্রথম 4টে হচ্ছে অ্যালফাবেট, 4 অ্যালফাবেট। প্যান কার্ডের ক্ষেত্রে কি ছিল? প্যান কার্ডের ক্ষেত্রে হয়েছিল ফিফথ অ্যালফাবেট, যে 5A, 5 অ্যালফাবেট। ঠিক আছে, এখানে হচ্ছে ফোর্থ অ্যালফাবেট, ফার্স্ট হচ্ছে ফোর্থ, তারপর হচ্ছে 5 নিউমারিক। ডিফারেন্সটা বুঝে দিলাম, 5 নিউমারিক, আর লাস্টের হচ্ছে 1 অ্যালফাবেট। ঠিক আছে, এখানে লাল মানে এটাকে ডিকোড করব, বাকি কালোগুলো যেগুলো আছে, যেমন 5টা নিউমারিক, যেটা 5টা নিউমারিক র্যান্ডাম হয়ে থাকবে, লাস্টের অ্যালফাবেটটা র্যান্ডাম হয়ে থাকবে। আর ফোর্থ অ্যালফাবেট যেটা 4টে অ্যালফাবেট হয়ে থাকে সেটা আমরা ডিকোড করব। 5 নিউমারিক র্যান্ডাম, লাস্ট অ্যালফাবেট র্যান্ডাম। তো আমাদের যদি আইডেন্টিফাই করতে হয়, আমি দেখে নেবো যেখানে 5টা অ্যালফাবেট, 5টা নিউমারিক থাকলে সেটা 10 নাম্বার, 4টে যদি নিউমারিক হয়ে থাকে 1 2 3 4, 4টে নিউমারিক হয়ে থাকলে প্যান নাম্বার। আমরা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা প্যান কোনটা ট্যান। ঠিক আছে, এবার আমরা ডিকোডে আসছি। প্রথম আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, রিয়েল এক্সাম্পল। এই এক্সাম্পলটাকে আইডেন্টিফাই করার জন্য রিয়েল এক্সাম্পল নিয়েছি। যেমন হচ্ছে রিয়েল এক্সাম হচ্ছে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড, এটা একটা ইন্ডিয়া লিমিটেড পাবলিক লিমিটেড, সিএসসি হচ্ছে ওর নাম। ঠিক আছে, 10 নাম্বারে ফার্স্ট তিনটে অ্যালফাবেট 10 এর ফার্স্ট 3টে অ্যালফাবেট আইডেন্টিফাই করবে ওর হচ্ছে অ্যাড্রেসকে। যেমন সিএসসি অ্যাড্রেস কি হয়েছে, সিএসসি 10 নাম্বার হচ্ছে এটা, তো ফার্স্ট 3টা হচ্ছে ডিইএল, তার মানে ওই কোথায় অবস্থিত, দিল্লিতে। আর ফোর্থ অ্যালফাবেট যেটা হবে, ফোর্থ অ্যালফাবেট ঠিক প্যান কার্ডের মতো ওর নাম, কোম্পানি যেহেতু শুরু থেকে নাম হবে, নেম, ফার্স্ট নেম কি আছে, সিএসসি সি, তাই এখানে দেখো সিএসসি সিএসসি, তাহলে ওর সি এসছে। ক্লিয়ার? তাই ডেল এসছে, এদিকে সি এসছে। তো এটা হচ্ছে আমার ডিকোড। প্রথম 3টে অ্যালফাবেট হবে ওর অ্যাড্রেস, ফোর্থ অ্যালফাবেট হয়ে থাকবে হচ্ছে ওর নাম, শুরুতে যে নামটা আছে, যেমন সিএসসি সি। আচ্ছা, রিকোয়ার্ড বাই এমপ্লয়ার্স। 10 নাম্বার কাদের জন্য ইম্পর্টেন্ট, যারা এমপ্লয় হায়ার করছে। এবার এখানে আসছে মেন পার্থক্যটা, প্যান অ্যান্ড ট্যানের মধ্যে পার্থক্য। প্যান আম পাবলিক করে থাকবে, আম পাবলিকের জন্য আধার কার্ড, যেমন আম পাবলিক করে থাকে নিজেদের আইডেন্টিটি প্রুফ হিসাবে, প্যান কার্ডও ঠিক সেরকমই নর্মাল ইন্ডিভিজুয়াল করে থাকে প্যান কার্ড। কিন্তু ট্যান কাদের লাগবে, যারা কোনো কোম্পানি চালাচ্ছে, কোনো অর্গানাইজেশন চালাচ্ছে। ট্যান লাগবে হচ্ছে কোনো কারো অর্গানাইজেশনকে, কোনো কোম্পানিকে, কোনো ফার্মকে। ঠিক আছে, কোনো ফার্ম, কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন কি করবে, এই ট্যান কার্ড রেজিস্ট্রেশন করবে। কোথায়? এরাও এনএসডিএল এ গিয়ে করবে রেজিস্ট্রেশন। এদের ফর্ম হবে ফর্ম 49B ফর রেজিস্ট্রেশন, 49B রেজিস্ট্রেশন করবে এনএসডিএল থেকে।
প্যান এনএসডিএল থেকে করা হয় ট্যান এনএসডিএল, কিন্তু অর্গানাইজেশন করবে এই যে অর্গানাইজেশন করবে ট্যান, আর সেই অর্গানাইজেশন ধরে নিলাম আমি এমপ্লয়, ওদের ম্যান্ডেটারি হচ্ছে প্যান। তার মানে এমপ্লয় ট্যান নাম্বার থাকবে না, এমপ্লয়ারের থাকবে, যে রিকোয়ার্ড বাই এমপ্লয়ার ব্যাংকস বিজনেস মেকিং পেমেন্ট টু সাবজেক্ট টিডিএস। এবার কি করলো অর্গানাইজেশন, কি করে থাকে অর্গানাইজেশন থ্রু ট্যান নাম্বার টিডিএস কেটে থাকে। ফর এন এক্সাম্পল অর্গানাইজেশন, আমি এমপ্লয় আছি, আমার স্যালারি হচ্ছে, ধরে নাও আমার স্যালারি হচ্ছে 5 লাখ। 5 লাখের মধ্যে টিডিএস হচ্ছে আমার ধরে নিলাম 5,000। তাহলে 5 লাখ থেকে তাহলে তাহলে 5 লাখ থেকে যখন আমি 5,000 বাদ দিয়ে দেবো, 4,95,000 হচ্ছে আমার নেট স্যালারি। এইটা অর্গানাইজেশন আমাকে দিবে হচ্ছে 4,95,000। ঠিক আছে, 4,95,000 দিবে আমাকে অর্গানাইজেশন টিডিএস কেটে। এই যে 5,000 টাকাটা ওই ট্যান নাম্বার দিয়ে অর্গানাইজেশন নিজের ট্যান নাম্বার দিয়ে গভর্নমেন্টকে সাবমিট করবে। ঠিক আছে, গভর্নমেন্টকে সাবমিট করবে। আমি টিডিএস এখানে যে আছে টিডিএস আমি বুঝাবো সমস্ত কিছু। তাহলে অর্গানাইজেশন থ্রু ওর ট্যান নাম্বার দিয়ে টিডিএস ডিডাক্ট করে, আমার স্যালারি থেকে টিডিএস ডিডাক্ট করে গভর্নমেন্টকে দিবে। তখন আমার আমার তখন নেট স্যালারি কি হবে 4,95,000। এই টিডিএসটা অলরেডি অ্যাডভান্সে কেটে নিবে। কে কেটে নিবে অর্গানাইজেশন থ্রু কি দিয়ে ট্যান নাম্বার দিয়ে। তার ট্যান নাম্বার কার ইম্পর্টেন্ট এমপ্লয়ারের, যে এমপ্লয়কে হায়ার করছে। আরো ডিটেলসে যাব এই পুরো স্ট্রাকচারটা, যে কি সিস্টেম আছে, ট্যান কি টিডিএস কি, এমপ্লয়ারের কত টাকা দিলে ট্যাক্স লায়াবিলিটি হবে, এইটাকে আমি রিফান্ড, এই 5,000 টাকাটা আমি রিফান্ড পাবো কিনা, সমস্ত কিছু নিয়ে নিচে ডিসকাশন হবে। ঠিক আছে, তাহলে ট্যান আর প্যান বলতে বলতেই, যখন এখানে যে প্যান অ্যান্ড ট্যান বলতে বলতে সাবজেক্ট টু টিডিএস টিসিএস, এই যে আলফা নিউ ডিডাক্টিং কালেক্টিং ট্যাক্স অ্যাট সোর্স, এই ট্যান দিয়ে এই টিডিএস কালেক্ট করা হয় থাকে বা টিসিএস কালেক্ট করা থাকে। তো প্যান অ্যান্ড ট্যান জানতে আমরা টিডিএস টিসিএস সম্বন্ধে ওয়ার্ড পেয়ে গেলাম। তুমি নেক্সট টপিক হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স টিডিএস অ্যান্ড ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স টিসিএস। এই দুটোই ইনডাইরেক্ট ট্যাক্স। দুটো কি ট্যাক্স হয়ে থাকে ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে থাকে। যেমন ইনকাম ট্যাক্স কি ইনকাম ট্যাক্স মানে ডিরেক্ট ট্যাক্স, কিন্তু টিডিএস টিসিএস ইনডাইরেক্ট ট্যাক্স, গভর্নমেন্ট কারো কাছ থেকে নিচ্ছে। যেমন ট্যান নাম্বার দিয়ে কোনো অর্গানাইজেশন কোনো কোম্পানির থ্রু থেকে নিয়ে আসছে, তাই এটা ইনডাইরেক্ট ট্যাক্স। কোনো অর্গানাইজেশনের কাছ থেকে টাকাটা নিয়ে আসছে। যেমন এবার টিডিএস সম্বন্ধে কি বলছে, ইফ এ পার্সন ডিডাক্টার মানে অর্গানাইজেশন ইজ লায়াবল টু মেক পেমেন্ট টু এনি আদার পার্সন, ডিডাক্টি মানে ডিডাক্টি বলতে এমপ্লয়ি, কারেক্ট। এমপ্লয়িকে কি করতে থাকে, এমপ্লয়ীদের উপর কি থাকে লায়াবল টু মেক পেমেন্ট, ওদের স্যালারি দিতে হবে। লায়াবল টু মেক পেমেন্ট মানে কি স্যালারি, আমি এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি। তাহলে ইফ এ পার্সন মানে পার্সন বলতে অর্গানাইজেশন হতে পারে। পার্সন বলতে কি আমি বললাম 7 টাইপস অফ পার্সন বলতে কোম্পানি হয়ে থাকবে, যে 7 ক্যাটাগরিজ অফ পার্সন কোম্পানি হয়ে থাকতে পারে। বলছে ইফ এ পার্সন ডিডাক্টার, যে ট্যাক্সটা কাটবে অর্গানাইজেশন কোনো, ইজ লায়াবল টু মেক পেমেন্ট কাউকে স্যালারি দিবে, টু এনি আদার পার্সন ডিডাক্টি যে এমপ্লয়, উই ডিডাক্ট ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ট্যাক্স ডিডাক্ট করবে অ্যান্ড ট্রান্সফার দ্য ব্যালেন্স টু ডিডাক্টি, কারেক্ট। তাহলে আমাদের এক্সাম্পলে কত টাকা ট্যাক্স ডিডাক্ট করেছিল 5,000 টাকা, অ্যান্ড দ্য ট্রান্সফার দ্য ব্যালেন্স অফ ডিডাক্ট, অ্যাকচুয়াল স্যালারি কত ছিল 5 লাখ টাকা, ব্যালেন্স আমার কত 4,95,000। এই 4,95,000 অর্গানাইজেশন মানে ডিডাক্টার দিয়ে থাকবে ডিডাক্টিকে। এবার আমি যখন ফর্ম 26 দেখবো তখন ডিডাক্টি কে কে মানে জানতে পারবো। কি নেক্সট টপিক কি লেখা আছে, নেক্সট পয়েন্ট কি লেখা আছে, দ্য টিডিএস অ্যামাউন্ট ডিডাক্টেড উইল বি রেমিটেড টু সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে 5,000 টাকাটা, এক্সাম্পলের যে 5,000 টাকাটা অর্গানাইজেশন কি করবে, সিজিকে দিয়ে দেবে মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেবে, অ্যাডভান্সে দেবে। এই জন্য বলছে মেথড অফ কালেক্টিং ট্যাক্স ইন অ্যাডভান্স বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইন অ্যাডভান্স মানে ওর স্যালারি হলো
4,95,000 অলরেডি মাসের শুরুতে ওকে কেটে দিয়ে দিচ্ছে। তার মানে কি, আমি আমরা কি জানলাম, ফাইলিং করবো 31 জুলাই। ফাইলিং করে তো আমি ট্যাক্স লাইবিলিটি তখন দিব। কিন্তু তার আগে যখন মনে করো কোনো যে র্যান্ডম কোনো মান্থের স্যালারি থেকে কেটে নিচ্ছে, তার মানে কি ওটা জুলাইয়ের আগে অ্যাসেসমেন্ট ইয়ারে যখন আমি ফাইলিং করব তার আগে কেটে নিচ্ছে। তার মানে কি অ্যাডভান্সে কেটে নিচ্ছে। মেথড অফ কালেক্টিং ট্যাক্স ইন অ্যাডভান্স বা ইনকাম ট্যাক্স, এটাকে বলছে অ্যাডভান্স ট্যাক্স। কিন্তু এটা অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে পার্ট না, অ্যাডভান্সে নিয়ে নিচ্ছে। অ্যাডভান্স ট্যাক্সের কনসেপ্ট পুরোপুরি আলাদা। টিডিএস সম্বন্ধে জানা হয়ে গেল। আচ্ছা, টিডিএস এর বিভিন্ন বিভিন্ন টাইপসের উপর রেট হয়ে থাকে। যেমন স্যালারি হয়ে থাকলে ট্যাক্স স্ল্যাবসের উপর ডিপেন্ড করে থাকে, যে রেটের উপর। ট্যাক্স স্ল্যাব সম্বন্ধে আমরা জানবো যে ওল্ড ট্যাক্স স্ল্যাব কি, নিউ কি, বাজেটে নিউ যে বাজেট এসছে, বাজেট 25-এ, ঠিক আছে, 2025-এর বাজেটের ট্যাক্স স্ল্যাব সম্বন্ধে আমরা জানবো। যদি আমার 10,000 প্রাইস মানির আপ হয়ে থাকে, তার 30% টিডিএস দিতে হবে। যদি 5 লাখের প্রপার্টি হয়ে থাকে, 5 লাখের প্রপার্টির উপর আমার 1% টিডিএস দিতে হবে। এটা হচ্ছে রেট। ক্লিয়ার? তো টিডিএস সম্বন্ধে জানা হয়ে গেল। এবার হচ্ছে আমরা জানবো টিসিএস। জানার আগে আমরা জানবো হচ্ছে ফর্ম 26A এর সম্বন্ধে। ওকে, আচ্ছা, ফর্ম 26A কে আমরা ডাউনলোড করে রাখতে হয়। ডাউনলোড করে আমাদের, এই যে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এখানে জাস্ট এ মিনিট। ফর্ম 26A কে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে। ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে ডাউনলোড করলে আমরা জানতে পারবো। এবার ইনকাম ট্যাক্স পোর্টালে রেজিস্ট্রেশন করতে হলে প্যান কার্ড ম্যান্ডেটারি, যে কনসেপ্টটা বুঝালাম, প্যান কার্ড ম্যান্ডেটারি। তো ফর্ম 26A আমাদের টিডিএস এর ডিটেলস থাকে। কিসের ডিটেলস থাকে? টিডিএস ডিটেলস। আমি যখন আইটার 1 যখন আমি ভিডিও ছাড়বো, তখন ফর্ম 26A কি করে ডাউনলোড করতে হয় আমি ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে? কিন্তু আমাদের টপিক হচ্ছে টিডিএস সম্বন্ধে জানা। এখন আইটার 1 আমাদের এখন মেন কনসেপ্ট না, আমাদের টিডিএস ফর্ম 26A এ আইডেন্টিফাই করা কোনটা ট্যান, কোনটা ডিডাক্টিভ, কোনটা টিডিএস অ্যামাউন্ট, কোনটা নেট স্যালারি। কারণ আমাদের বেসিক যদি না থাকে, আমি আইটার 1 গিয়ে আমি কিছু বুঝতে পারবো না। ফর্ম 26A কি, এআইএস কি, কিছু বুঝতে পারবো না। তো আমি ফর্ম 26A নিয়ে নিয়েছি। এখানে কি থাকবে? প্যান। যে ইন্ডিভিজুয়াল পার্সন আছে তার প্যান নাম্বার থাকবে। এখানে ফর পার্সোনাল ডিটেলস আমি এটাকে ব্ল্যাঙ্ক রেখে করে দিচ্ছি। প্যান নাম্বার থাকবে। নেম অফ অ্যাসেসি, যে যাকে স্যালারি দেওয়া হচ্ছে তার নাম দেওয়া থাকবে। অ্যাড্রেস অফ অ্যাসেসি, ওর অ্যাড্রেস দেওয়া থাকবে। প্যান কার্ডে, আধার কার্ড দিয়ে এগুলো অ্যাড্রেস অলরেডি থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার কি আছে? 24-25। ফাইন্যান্সিয়াল ইয়ার আছে 23-24। তার মানে এর আগের বছর, যেটা অলরেডি পেড হয়ে গেছে। কারণ এখন এখন অ্যাসেসমেন্ট ইয়ার কি আছে? এখন অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 হয়ে আছে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার কি হয়ে আছে? ফাইন্যান্সিয়াল ইয়ার কি হয়ে আছে? 2024-25। কারেক্ট? 2024-25 হয়ে আছে। আচ্ছা, এবার আসছে ফর্মটাকে আমরা দেখে নিই। ফর্মটা জাস্ট মিনিট, ফর্মটা একটু চেঞ্জেস হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে নেম অফ ডিডাক্টর, নেম অফ ডিডাক্টর নেম অফ ডিডাক্টরকে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। যেমন আমি ডিডাক্টর বলতে কি বুঝেছিলাম? ডিডাক্টর বলতে অর্গানাইজেশন, অর্গানাইজেশন। তার মানে সিএসসি কার কাছে নেম অফ অ্যাড্রেসি, যে নেম অফ অ্যাড্রেসি আছে সে ওর এমপ্লয়, তাকে তাকে স্যালারি দিয়েছে বা তাকে কমিশন দিয়েছে। ট্যান অফ ডিডাক্টর, এই যে ট্যান অফ ডিডাক্টর। ট্যান মানে কি? যে ট্যান, DEL, ডেল, দিল্লিতে আছে, সি ফর সিএসসি। ট্যান নাম্বার, তার মানে টিডিএস ওরা কেটেছে থ্রু ট্যান নাম্বার। ক্লিয়ার? আমার নেট অ্যামাউন্ট কত? এত। এটা হচ্ছে আমার নেট অ্যামাউন্ট। টিডিএস টোটাল ট্যাক্স ডিডাক্টেড, টোটাল টিডিএস ডিপোজিট, এই যে টোটাল টিডিএস ডিপোজিট এত টাকা। এত টাকা টিডিএস কেটে ওর নেট অ্যামাউন্ট আমাকে দিয়েছে। কিন্তু টোটাল পেয়েবেল কত? টোটাল পেয়েবেল এত। এত টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু কত টাকা পেয়েছি? এত টাকায় পেয়েছি থ্রু টিডিএস কেটে। এই টাকাটা কেটে নিচ্ছে। এই টাকাটা কেটে এখান থেকে যে রিমেইনিং ব্যালেন্সটা পাইছি, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে এসছে এই ফর্ম 26 এই পার্সেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? আর এত টাকা টিডিএস কেটে নেওয়া হয়েছে।
ঠিক আছে, তার মানে অর্গানাইজেশন ট্যান নাম্বার দিয়ে টিডিএস ডিডাক্ট করে এমপ্লয়িকে দিয়ে থাকে। তো ট্যান সম্বন্ধে জানা হয়ে গেল, টিডিএস সম্বন্ধে জানা হয়ে গেল। এবার হচ্ছে মেন একটা কোশ্চেন আসবে, অ্যারাইজ হবে। এখানে যেমন 3058 টাকা, এটা নিয়ে পর ডিসকাস করব যে এইটা আমরা রিফান্ড পাবো কি পাবো না। রিফান্ড, এই যে টাকাটা অলরেডি কেটে নিয়েছে, এটাকে আমরা রিফান্ড পাবো, ইয়েস অর নো? পাবো কি পাবো না, পাবো কি পাবো না, এটা নিয়ে আমরা একটু পরে জানবো। তার আগে আমরা টিসিএস সম্বন্ধে জেনে নিচ্ছি। টিসিএস কি, যেমন এক্সাম্পল হিসেবে বললাম, যেখানে অর্গানাইজেশন কোনো পার্সনকে লায়েবল থাকে মেক পেমেন্ট করার জন্য, যখন পেমেন্ট করে থাকে সে পেমেন্ট করার আগে ইন অ্যাডভান্সে ট্যাক্স হিসেবে টাকা কেটে নিয়ে ওকে রিমেনিং ব্যালেন্স দিয়ে থাকে। ওই ট্যাক্স হিসেবে যে টাকাটা কেটে নিল সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে ওরা দিয়ে থাকে। মানে যে পার্সেন্ট, যে ডিডাক্টর আছে, থ্রু কি, থ্রু ডিডাক্টর কি করে থাকে, এই কিভাবে চিনবো অর্গানাইজেশন, যে ওই থ্রু ট্যান নাম্বার, ট্যান নাম্বার দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ওকে আইডেন্টিফাই করবে, আচ্ছা এ টিডিএস কেটে আমাকে এই টাকাটা দিচ্ছে। আর প্যান কার্ড দিয়ে আমি আমি আমার নিজস্ব লগ ইন পোর্টালে গিয়ে চেক করতে পারবো যে আমার এত টাকা টিডিএস কেটেছে প্যান নাম্বার দিয়ে। বা টিসিএস কনসেপ্ট, টিসিএস কনসেপ্ট হচ্ছে ট্যাক্স পেয়েবল, এখানে ট্যাক্স পেয়েবল বাই এ সেলার হুইচ হি কালেক্টস ফ্রম দ্য বায়ার। যদি আমি কোনো স্পেসিফিক কিছু জিনিস কিনতে চাই, ঠিক আছে, তাহলে সেলাররা ওই জিনিসটার উপর যে ট্যাক্সটা লাগু করে থাকে সেটাকে বলছে হচ্ছে টিসিএস, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। ক্লিয়ার? ইটস এ নিউ প্রভিশন আন্ডার সেকশন 206 ইনকাম ট্যাক্সের নিউ প্রভিশন, যে আমি কিছু কিছু স্পেসিফিক কিছু আইটেমস আছে সেগুলো যদি আমি পারচেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেলারের থ্রু থেকে আমাকে টিসিএস দিতে হবে সেই জিনিসটার উপর। এক্সাম্পল, টেন্ডু লিভসের উপর 5%, টেন্ডু লিভস যদি আমি কিছু কিনতে চাই তাহলে যেটা অ্যামাউন্ট হবে তার 5%, অ্যালকোহলের উপর 1%। ঠিক আছে, টিসিএস এটা অলরেডি থাকে, ট্যাক্সেবল থাকে, তাই দেখতে পাও না তোমরা। টিম্বার রোড, আচ্ছা টোল প্লাজা, 10 লাখ ভেহিকেল পারচেস। আচ্ছা এখানে এক্সাম্পল দিয়ে বোঝায়, যদি আমার কোনো ভেহিকেল যদি ধরে নিলাম 11 লাখের, 11 লাখের আমার কোনো ভেহিকেল আছে, তাহলে ওখানে 11 লাখের উপর 1%, তাই না? 11 লাখের উপর 1%, 11,000 টাকা, তাহলে 11,000 টাকা 1%, তাহলে এটা টিসিএস অ্যাড করে, যেমন এটা টিডিএস লেস করে আমাকে দিচ্ছে, টিসিএস অ্যাড করে অ্যাজ এ বায়ার হিসেবে আমাকে দিতে হবে। তাহলে টোটাল কত দিতে হবে, 11,11,000 টাকা। তাহলে 11,11,000 টাকা আমাকে দিতে হবে। ক্লিয়ার? তার মানে কোনো ভেহিকাল যদি 10 লাখের, আমার মেন কনসেপ্ট হচ্ছে কেউ যদি 10 লাখের উপর ভেহিকেল, 10 লাখ টাকা অ্যামাউন্টের ভেহিকেলের কিনতে পারে, তার মানে কি সে ওয়ার্দি আছে, সে ভালো ইনকাম করে থাকে, সেজন্য তার কাছ থেকে টিসিএস নেওয়া হচ্ছে। 10 লাখের উপর কোনো ভেহিকেল নিতে গেলে তার উপর 1% টিসিএস নেয়, কে নেয়, সেলার নিয়ে থাকবে। আমি যদি বায়ার হয়ে থাকি, তাহলে এটাই হচ্ছে টিডিএস টিসিএস এর মধ্যে কনসেপ্ট। ক্লিয়ার? এবার আছে রিফান্ড প্রসেস। রিফান্ড প্রসেস, টিডিএস এর রিফান্ড আমরা পাবো কি পাবো না, তার জন্য আমাকে আমাকে জানতে হবে ট্যাক্স ল্যাবস। ট্যাক্স ল্যাবস হিসেবে জানতে হবে, কারণ আমি যদি স্যালারিড হয়ে থাকি তাহলে কি বললো, ট্যাক্স ল্যাবস জানতে হবে যে কত টাকা আমার ট্যাক্স লাইবিলিটি হলে আমি এটা পেয়ে থাকবো। তার আগে ইনকাম ট্যাক্স ল্যাবস ফর অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, মানে কি ফাইন্যান্সিয়াল ইয়ার এটা লাগু হবে। ফাইন্যান্সিয়াল ইয়ার কি হবে তাহলে, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2022, 2022-23, 2022-23-এর জন্য এটা লাগু হয়েছিল। ওল্ড রেজিম কি ছিল? ওল্ড রেজিম ছিল হচ্ছে আপ টু 2.5 লাখ নীল, 2.5 লাখে কোনো ট্যাক্স দিতে হবে না। আপ টু 2.5 লাখ টু 5 লাখ 5% দিতে হবে। তারপর হুট করে 5 লাখ টু 10 লাখ, এটা খুব হিউজ হয়ে গেছিল, 20%। কেউ যদি 6 লাখ কোথায় সেও 20%, কেউ যদি 8 লাখ দেয় 20%, আর অ্যাবাভ 10 লাখ 30%। তার মানে কেউ যদি 30 লাখ কোথায় তারও 30%, কেউ যদি 10 লাখ দেয় তারও এটা ডিস্ট্রিবিউশন ঠিক হয়নি। ঠিক আছে, বাই ডিফল্ট ওল্ড ট্যাক্স সিস্টেম। কিন্তু ওল্ড ট্যাক্স সিস্টেমে অনেক ডিডাকশন আছে, অনেক ডিডাকশন আছে যেগুলো আমরা ক্লেম করতে পারবো। ডিডাকশন অনেক আছে, 80C, 80C থেকে 80U অব্দি অনেক ডিডাকশন আছে। ডিডাকশন প্রচুর আছে। রেট হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, কিন্তু যারা 60 বছরের নিচে, এবার 60 বছর উপরে 80 বছরের নিচে তাদের হচ্ছে, যেখানে আপ টু 2.5 লাখ নীল ছিল, এখানে আপ টু 3 লাখ নীল, 3 লাখ থেকে 5 লাখ, আবার ঠিক ছিল 3 লাখ থেকে 5 লাখ 5%, 5 লাখ টু 10 লাখ 20%, অ্যাবাভ 10 লাখ 30%। এখানে চেঞ্জেস হচ্ছে 60 থেকে যারা 80 বছরের মধ্যে তাদের হচ্ছে 3 লাখে নীল।
ঠিক আছে। আর 80 লাখে হচ্ছে আপ টু 5 লাখে নীল, আবার ঠিক সেরকমই 5 লাখ থেকে 10 লাখ 20%, আর এখানে যে অ্যাবাভ 10 লাখ হয়ে গেল তাহলে 30%। ক্লিয়ার? এবার বাই ওল্ড রেজিম আসার পর পরে নিউ রেজিম এসেছিল আন্ডার সেকশন 55 বিএসি, 55115 বিএসি। নিউ রেজিমটা একটু অ্যাডভান্স ওদের থেকে, আপ টু 2.5 লাখ নীল, 2.5 লাখ থেকে 5 লাখ বললো 5%। এবার এখানে মেন কনসেপ্ট, যেখানে আমরা ফুট করে জাম দিয়ে দিয়েছিল 5 লাখ টু 10 লাখ, এখানে ওরা ডিস্ট্রিবিউট করলো, যেটা 5 লাখ থেকে 7.5 লাখ 10% হবে, 7.5 লাখ থেকে 10 লাখ 15% হবে। তাহলে 10 লাখ থেকে 12,50,000 20% হবে, 12,50,000 থেকে 15 লাখ 25%, তারপর হচ্ছে 15 লাখ 30%। ক্লিয়ার? মানে প্রত্যেকটা ক্ষেত্রে 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ করে অ্যাড হয়ে নিউ রেজিমে চলে গেছিল। বাজেট 2025-এ কি বলেছিল? বাজেট 2025-এ যখন অ্যাসেসমেন্ট ইয়ার, এটা এটা ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24, ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24-এর ক্ষেত্রে 24-25 আছে, তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24-এর জন্য এটা লাগু হয়েছিল, বাজেটে এটা পেশ করা হয়েছিল। এটাকে ইউজ, কিন্তু মেন ফ্যাক্টর আছে আমি এটাকে ইউজ করতে পারতাম, আর বা 551 বিএসইউ ইউজ করতে পারি, কোনো চাপ নাই। কিন্তু এখানে ডিডাকশন লেভেল কম আছে। ডিডাকশন, যে সমস্ত ডিডাকশন এখানে আছে ডিডাকশন সেখানে নেই। এখানে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, স্ট্যান্ডার্ড ডিডাকশন এখন অ্যাপ্লিকেবল অনলি। স্ট্যান্ডার্ড ডিডাকশন 115 বিএসসি তে বাড়িয়েছে। ঠিক আছে, আপ টু 3 লাখ এখানে ঠিক ছিল আপ টু 3 লাখ নীল, তারপর রেট চেঞ্জ করে দিয়েছিল 3 লাখ থেকে 7 লাখ 5%, 7 লাখ থেকে 10 লাখ 10%, 10 টু 12 15%, 12 টু 15 20%, অ্যাবাভ 15 13%। কিন্তু বাজেট 25-26-এ এসে নির্মলা সীতারামন জি বললো আপ টু 12 lakhs নো ট্যাক্স। বলছে নাও দ্য কোয়েশ্চেন হাউ ফাইল ফাইন্যান্স মিনিস্টার সে আপ টু 12 লাখ দের ইজ নো ইনকাম ট্যাক্স অ্যাট অল। ঠিক আছে, কোনো ইনকাম ট্যাক্স নাই। প্রথমে ছিল 4 লাখে নীল, 4 লাখে নীল করে দিল, 4 লাখ থেকে 8 লাখ 5%, আর 8 থেকে 12 লাখ 10%। তো 5 লাখ 5 আপ টু 8 লাখে 5% হচ্ছে, 12 লাখেও 10% হচ্ছে। কেন সেটা আমরা জানতে পারবো। এই কনসেপ্ট আসলাম যে জিরো আপ টু 4 লাখ নীল, নীল 8 লাখ থেকে 4 লাখ, মানে লাস্ট রিমেইনিং যে 4 লাখ আছে তার 5% 20,000, আর রিমেইনিং যে 4 লাখ তারপর 10% 40,000। তো টোটাল ট্যাক্স লাইবিলিটি আপ টু 12 লাখ হচ্ছে, যেটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। কিন্তু ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আপ টু 12 লাখ 60 লাখ। কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনের কনসেপ্ট এখানে আসছে যে ট্যাক্স রিবেট আপ টু 60,000, দ্যাট ইজ 25 আর্লিয়ার, যেটা 25,000 ছিল সেটাকে বাড়িয়ে এখন 60,000 করে দেওয়া হয়েছে। তার জন্য কি হবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, তার রিফান্ড অফ ট্যাক্স মানি। হ্যাঁ, তাহলে কি হবে জিনিসটা, তাহলে হচ্ছে এই 60,000 টাকাটা এই ট্যাক্স রিবেট থেকে আমি কেটে দিলে আমার আপ টু 12 লাখ ট্যাক্স লাইবিলিটি জিরো হয়ে যাবে, ট্যাক্স অ্যামাউন্ট জিরো হয়ে যাবে, এখান থেকে এটাকে মাইনাস করে দিতে হবে। আর হায়ার স্ট্যান্ডার্ড ট্যাক্স রিবেট দেওয়া আছে 75,000, তার মানে আমি আপ টু 12,75,000 অবধি আমি ট্যাক্স লাইবিলিটি জিরো। 55 বিএসসি তে কি ছিল আপ টু 5 লাখ দেয়ার ইজ নো, এবার আপ টু 5 লাখ 5 বিএসসি তে যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে আপ টু 2.5 লাখ নীল জিরো, ট্যাক্স লাইবিলিটি জিরো। আপ টু 5 লাখ 12,500 আমাকে দিতে হচ্ছিল, রিমেইনিং 500 দিয়েছে, 5 লাখ থেকে 2.5 লাখ মাইনাস করে যে রিমেইনিং 2.5 লাখ, তারপর 5% 12,500। কিন্তু রিবেট এখানে পাচ্ছিলাম, এখানে এখানে যেমন রিবেট আগে ছিল 25,000 হাইয়ার ছিল, এখানে রিবেট আন্ডার 12,500 লেস করে আপ টু 5 লাখ ট্যাক্স লাইবিলিটি হয়ে থাকতো জিরো। এবার কোশ্চেন আসছে, আমি টিডিএস এ চলে আসি। টিডিএস আমার ট্যাক্স লাইবিলিটি কত ছিল? 5,000। অনলি ফর টিডিএস অ্যামাউন্ট কত ছিল? 5,000। যদি আমার ট্যাক্স লাইবিলিটি যদি আমার 5 লাখের থেকে লেস হয়ে থাকে, যে আমার তার মানে কি আমার ট্যাক্স লাইবিলিটি জিরো। 5 লাখ আপ টু 5 লাখ কি হয়েছে? 5 লাখ এটা ইনকাম, ইনকাম ইনকাম যদি 5 লাখ এর কম হয়ে থাকে তাহলে আমার ট্যাক্স লাইবিলিটি জিরো। তাহলে আমি অলরেডি ট্যাক্স কত টাকা পে করেছিলাম, যদি আমার ধরে নাও ওই পার্সেন্টের ক্ষেত্রে 5 লাখের নিচে ইনকাম, কিন্তু অলরেডি 5,000 টাকা টিডিএস দিয়ে দিয়েছে, তাহলে অলরেডি দিয়ে দিই, কিন্তু ওর ট্যাক্স লাইবিলিটি অ্যাকচুয়ালি কত? জিরো। তাহলে ওরা ওই ফর দ্য ইয়ার যখন আইটিআর ফাইলিং করে, আইটিআর 1 বা আইটিআর 2, আইটিআরই ফাইলিং করে এই 5,000 টাকাটা
টিডিএস ক্রেডিট করে নিতে পারবে, রিফান্ড পেয়ে যাবে যদি ওর আপ টু 5 লাখ এই স্ল্যাব অনুযায়ী 5,115 বিএসসি, কারণ আন্ডার সেকশন আপ টু 5 লাখ দের ইজ জিরো, এই ট্যাক্স রিবেট লেস হয়ে, তার আপ টু 5 লাখ হচ্ছে যদি আমার ট্যাক্স লাইবিলিটি না হয়ে থাকে, জিরো হয়ে থাকে, তাহলে 5,000 টাকাটা টিডিএস এর 5,000 টাকাটা কি হয়ে থাকবে, লেস হয়ে যাবে। ক্লিয়ার? এক সেকেন্ড। তাহলে আপ টু ট্যাক্স লাইবিলিটি যদি জিরো হয়ে থাকে আপ টু 5 লাখের উপর, তাহলে আমার কি হবে, 5,000 টাকাটা পেয়ে যাব আইটিআর ফাইলিং করে। 5,000 টাকাটা তখনই পাবো আইটিআর ফাইলিং করে, যদি লেস হয় তাহলে আইটিআর ফাইলিং করে আমি কিন্তু পাবো, আইটিআর 1 হোক বা আইটিআর 4 হোক, যদি বিজনেস হয়ে থাকে তাহলে প্রিজাম্পটিভ ইনকাম হয়ে থাকে তাহলে আইটিআর 4 হবে। আইটিআর ফাইলিং করেই টাকাটা পাবে, কিন্তু এমনি পাবে না কিন্তু। আইটিআর যেদিন ফাইল করবে তার 7 ডেজের মধ্যে, 7 ডেজ ওয়ার্কিং 7 ডেজের মধ্যে টাকাটা রিফান্ড হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে ফাইলিং করে হয়ে যাবে। তাহলে আইটিআর ফাইলিং কেন ইম্পর্টেন্ট সেটা বোঝা গেল, যে ট্যাক্স লাইবিলিটি হলে তো আইটিআর ফাইলিং এর সে ট্যাক্স লাইবিলিটিটা দিতে হবে। ঠিক আছে? যদি আমার ট্যাক্স লাইবিলিটি 5, এখন তো 5 লাখের জায়গায় এখন কি হয়ে গেল বাজেট অনুযায়ী, কিন্তু এটা এখনো লাগু হয়নি। এখনো যদি লাগু হয়, কারণ বাজেট 25-26 এসছে, এখনো এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24-এর জন্য, 24-25-এর জন্য এই এই ট্যাক্স ল্যাবই ইউজ হবে। ক্লিয়ার? এই ট্যাক্স ল্যাবটা ইউজ হবে 25-26-এ আপ টু 12 লাখ দের ইজ নো ট্যাক্স বলেছে। আজকে কি কারণে বলে দিলাম, যে ট্যাক্স রিবেট 60,000, এই যে ট্যাক্স লাইবিলিটি যেটা হচ্ছে এখান থেকে লেস হয়ে যাবে, তাই 12 লাখে জিরো হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। তাহলে আপ টু 12 লাখ হচ্ছে যদি ইনকাম হয়ে থাকে তাহলে নো ট্যাক্স লাইবিলিটি। তাহলে যদি 5,000 টাকাও যদি টিডিএস হয়ে থাকে, কারণ 12 লাখের টো ট্যাক্স লাইবিলিটি জিরো, তাহলে এটা আমি রিফান্ড পেয়ে যাবো। তার মানে নিউ বাজেট 2025-এও আমি যদি আমার ট্যাক্স লাইবিলিটি আপ টু 12, মানে ইনকাম যদি আপ টু 12 লাখ হয়ে থাকে, তাহলে আমি টিডিএস রিফান্ড পেয়ে যাব। ক্লিয়ার? তো আজকে এই চ্যাপ্টার থেকে পার্ট 2-তে আমি বলে দিলাম, পার্ট 2-তে কি কি আসবে সেটা পরে বলছি। তাহলে আজকে টপিকে কি কি জানলাম, মডিউল 1-এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং টাইপস অফ ট্যাক্সেস কি, 2 টাইপস অফ ট্যাক্সেস, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্সের 5 হেডস অফ ইনকাম জানলাম। নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, আইটিআর ফাইলিং, অ্যাসেসমেন্ট ইয়ার কি, ফাইন্যান্সিয়াল ইয়ার কি, ফর আইটিআর ফাইলিং কি জানলাম, প্যান ডিটেলস সম্বন্ধে জানলাম, প্যান কার্ডের কোড ডিকোড করলাম, প্যান কার্ডের কোড ডিকোড করলাম, টিডিএস ডিসকাশন করলাম, ফর্ম 26 এস কি জানলাম, টিসিএস ডিসকাশন করলাম, ট্যাক্স স্ল্যাব জানলাম, যে ওল্ড ট্যাক্স কি, ওল্ড ট্যাক্সের মধ্যে আপ টু 2.5 লাখ কি ছিল, আপ টু 3 লাখ কি ছিল, আপ টু 5 লাখ কি ছিল, ওল্ডের জন্য কি ছিল, ইন্ডিভিজুয়াল যারা লেস দ্যান 60 ইয়ার্স তাদের কি ছিল, নিউ ট্যাক্স রেজিমে জানলাম, বাজেট 2025-এর ট্যাক্স স্ল্যাব সম্বন্ধে জানলাম। বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের প্রায় ক্লিয়ার। মডিউল 2 পার্ট 2-তে আমি আসবো, কনসেপ্ট হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স কনসেপ্ট, যে অ্যাডভান্স ট্যাক্স কি। যখন আমি টিডিএস টিসিএস সম্বন্ধে জেনে নেবো তখন অ্যাডভান্স ট্যাক্স সম্বন্ধে তো আমার প্রবলেম হবে না। অ্যাপ্লিকেবিলিটি কি, কি অ্যাপ্লিকেবিলিটি থাকলে টিডিএস অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে আমাকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, নট অ্যাপ্লিকেবিলিটি, ট্যাক্স কম্পিটিশন কি করে করবো অ্যাডভান্স ট্যাক্সে সেটা জানবো, ইম্পর্টেন্ট ডেটস, ডিউ ডেটস কি হবে, ট্যাক্স রেট কি হবে। যেমন এখানে টিসিএস এর টিডিএস এর ক্ষেত্রে জানলাম যে টিসিএস এর দাম 10 লাখ ভেহিকেলের জন্য 1% দিতে হবে। স্যালারি স্যালারি হতে ট্যাক্স ল্যাবস হিসেবে টিডিএস ডিটারমাইন হবে। ঠিক সেরকমই পেনাল্টি অফ অ্যাডভান্স ট্যাক্স, যেমন যদি ডিউ ডেট যদি মিস করে যায়, ইম্পর্টেন্ট ডেট মিস করে যায়, তাহলে পেনাল্টি কী হবে। ইন্টারেস্ট জানবো, অলরেডি আইটিআর 1 বা যে কোনো আইটিআর ফেল করলে ইন্টারেস্ট 20234A লাগু হয়। ইন্টারেস্ট আন্ডার সেকশন 234 কি জানবো, আর ইন্টারেস্ট আন্ডার সেকশন 234C কি জানবো, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স সম্বন্ধে পার্ট 2 ভিডিওতে জানবো। নেক্সট মডিউল 2 যেটা হবে, সেই মডিউল 2-এও দুটো ভিডিও ক্লিয়ার হবে। পার্ট 2-তে তাহলে এই টপিকগুলো কভার করব। তো আপ টু আজকের মতো এত দেরি ছিল। তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে তা আমাকে জানাবা। আর